নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি একটুও ভালো নেই, খুবই অসুস্থ। মানে আপনাদের আগের দিন বললাম না যে আমার হয়তো একটু গলাটা উঁচনিচ হতে পারে, ঠান্ডা লেগেছে। তারপর থেকে এমন মাথার যন্ত্রণা, আজকে বেশ কয়েকদিন হয়ে গেল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি পরপর হয়তো ভিডিও দিই না, কিন্তু দুদিন ছাড়া ছাড়া মোটামুটি দিই। কিন্তু এবারে আরও গ্যাপটা বেশি হয়ে গেল। কালকে চেষ্টা করেছিলাম কিন্তু মাথাই তুলতে পারছি না। মানে যত সর্দি, নাক দিয়ে কোনো বেরোনোর কোনো ব্যাপার নেই, যে মুখ দিয়ে বেরোয়, নাক দিয়ে বেরোয়, সেসব কিচ্ছু ব্যাপার নেই। সব সর্দিগুলো মনে হচ্ছে মাথার মধ্যে জমা হয়েছে। এতটাই কষ্ট হচ্ছে, মানে মাথা তুলে বসতে পারছি না। এই 5 মিনিট আগেও আমি যে অবস্থায় ছিলাম, আপনাদের সামনে আসলে আপনারা আমাকে হয়তো চিনতেই পারতেন না, কিন্তু একটা ক্যামেরার সামনে আসছি, একটু তো ভালোভাবে আসতে হয়, তাই জন্যই এসে বসেছি। আর ভাবলাম যে সত্যি তো একটা গল্প যে বা ঘটনা যেটার শেষটুকু এখনো জানানো হয়নি, সেই দিক থেকে দেখতে গেলে অনেকটাই দেরি হয়ে গেল, তাই এসে বসা। তো যাই হোক, আপনাদের একটু মনে করিয়ে দিই, একটু মানে পেছনে নিয়ে যাই, যে আমি যত পর্যন্ত বলেছিলাম, যারা শুনেছেন, আমি দেখলাম এটায়, এই ভিডিওটায় ভিউ খুব কম হয়েছে, কিন্তু এই রকম ঘটনার কথা, সত্যি কথা বলতে, এগুলো সিনেমা, থিয়েটার, এই সব জায়গায় শোনা যায়, কিন্তু বাস্তব জীবনেও যে এরকম ঘটনা ঘটে, এটা আমি মানে প্রথমবারই বলছি বা শুনলাম। কাজেই যারা শোনেননি, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে ঘটনাটি শুনুন পুরোটা। তো ওই যে বড় মেয়েটি তো সুইসাইড করে আমি বললাম, এবং ছোট মেয়েটি একদিন দেখলো যে ওরকম জেব্রা প্রিন্টের একটা জামা পরে দিদির সিঁড়ি দিয়ে উঠে এসে ওই জেব্রা রুমে ঢুকে গেল। এবং ভয় পেতে পেতে, যখন মানুষ মরিয়া হয়ে যায় তখন কি, আর তখন ভয়টা তার অত কাজ করে না, সেও কিন্তু সাথে সাথে দিদির পেছন পেছন ওই রুমে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখলো কিন্তু দিদি পুরো ভ্যানিস, দিদি নেই। কিন্তু কোনো দিনও সে যেটা করে না, দিদির রুম দিদির মতো করে সাজানো, সব কিছু জেব্রা প্রিন্টের, সব কিছু, দেয়ালের কালার বলুন, ফার্নিচার বলুন, পর্দা বলুন, কাপ ডিশ থেকে ডায়েরির বা বই খাতার যে কভারগুলো, সেগুলো পর্যন্ত, তার দিদির অত্যন্ত শখের ঘর। সে কোনোদিনও ঢুকে কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি। সেদিন প্রথম সে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে একটা ডায়েরি পেল, যার ওপরের কভারটাও কিন্তু জেব্রা প্রিন্টেড ছিল। তো যাই হোক, এবারে এই ডায়েরিটা খুলে কি দেখলো, এই পর্যন্ত বলে আমি শেষ করেছিলাম। তো তারপর ডায়েরিটা খোলার পর ছোট বোন কিন্তু পড়তে শুরু করে, এবং পড়ে দেখে যে কিছু বিশেষ বিশেষ ঘটনার কিন্তু উল্লেখ রয়েছে। এই অবধি বলে আমি শেষ করেছিলাম। তো ও পড়া শুরু করে ডায়েরিটি, এবং ডায়েরির মধ্যে ওই দিদির সাথে যে ছেলেটির সম্পর্ক হয়েছিল তার কথা লেখা আছে। ছেলেটি ভীষণ তার সম্পর্কে, মানে মেয়েটি ভীষণ ভালো ভালো কথা সেই ছেলেটির সম্পর্কে লিখেছে। খুবই ভদ্র, খুবই ভালো ছেলে, সে সব কিছু লিখেছে। এরপরে যেটা সে লিখেছে সেটা হচ্ছে যে ছেলেটি নাকি মাঝে মধ্যেই এই মেয়েটিকে বলতো, তুমি অবিকল আমার বাবার মতো দেখতে। শুধু আমার বাবার মতো দেখতে তা নয়, তোমার হাত পা, তোমার চুল, সব কিছুর কায়দা যেন আমার বাবার সাথে মিলে যায়। এটা কিন্তু প্রায় প্রায় মেয়েটিকে ছেলেটি বলতে থাকে। এই মেয়েটি যখন মারা যায়, সে তখন লয়ের 3rd ইয়ারে তার পড়াশোনা সে করছিল, আর 1st ইয়ারের মাঝামাঝি সময় কিন্তু এই ছেলেটার সাথে মেয়েটির আলাপ হয়েছিল। তো ঘুরে ফিরে ডায়েরিতে সেই কথা, যে তুমি আমার বাবার মতো দেখতে, অবিকল বাবার মতো, তোমার হাত পা, তোমার চুল, তোমার সব কিছু আমার পুরো বাবার মতো দেখতে। তা এই পর্যন্ত কিন্তু ডায়েরিতে লেখা রয়েছে। এই জায়গায় সুস্মিতা সরকার, যার বলা ঘটনা আমি বলছি আজকে,
সে যেটা জানিয়েছে যে তার ছোট বোনের মুখ থেকে সুস্মিতা যেভাবে ঘটনাটি শুনেছে, ঘটনাটি হলো এক জায়গায় এই দিদি লিখছে যে মা তুমি এত অসৎ চরিত্র, হ্যাঁ, যে তুমি আমাদের সবাইকে এইভাবে ঠকালে। তুমি ছোট থেকেই আমরা দেখে এসেছি যে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, তুমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, আর আমরা আমাদের যত আবদার পিসির কাছে করেছি, হ্যাঁ তুমি আমাদের কোনো দিনও আমাদের সাথে খারাপ ব্যবহার করনি, আমরা যা চেয়েছি তুমি তা যোগান দিয়েছো, কিন্তু তাই বলে তুমি এইভাবে ঠকালে মা, তুমি এতটাই অসৎ চরিত্র, তুমি এতটাই খারাপ। এরপর এই কথা লেখার পর তারপরে লেখা আছে যে আজকে আমি না চাইতেও আমাকে বাধ্য হয়ে মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে, কারণ আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এমন কাজ করে ফেলেছি যে কাজ আমাকে নিজের কাছে নিজে ছোট করে দিয়েছে, আমি নিজে মুখ দেখাতে পাচ্ছি না, কাজেই না চাইতেও আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এবং এই কারণে এই যে আমি পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হচ্ছি এর জন্য পুরোপুরি দায়ী মা তুমি। এই কথাটা কিন্তু ডায়েরির মধ্যে লেখা রয়েছে। এতটা লেখা পড়ার পর ছোট মেয়েটির স্বাভাবিক কারণেই একটা ইন্টারেস্ট তৈরি হয় যে দিদি বারে 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 মাকে দায়ী করেছে, কি ব্যাপার। তারপরে পুরো ডায়েরিটি পড়ার পর সে যা সারমর্ম তার থেকে উদ্ধার করে সেটা হচ্ছে যে এই যে তার মা, ওই যে আপনাদের মনে নিশ্চয়ই পড়ছে যারা শুনেছেন যে আগের পর্বে আমি বলেছিলাম শিলিগুড়িতে একটি বইয়ের দোকানের একটি ছেলে যাকে বলা হয়েছিল যে তুমি বইপত্র যা নতুন নতুন আসবে সেগুলো নিয়ে আসবে এবং এখানে এসে খাওয়া দাওয়া করবে, সেই ছেলেটি দীর্ঘদিন এ বাড়িতে যাতায়াত করতে করতে এই ভদ্রমহিলার সাথে, ভদ্র বলছি বটে আমার গা পুরো ঘিনঘিন করছে, এই মহিলার সাথে কিন্তু সেই অল্প বয়সী ছেলেটির একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা কিভাবে তৈরি হয়, ছেলেটির কানের কাছে ননস্টপ ওই মহিলা কিন্তু নিজের স্বামীর খারাপ দিকগুলোকে তুলে ধরতেন, যেগুলো কিন্তু বাস্তবে একদমই সত্যি ছিল না। উনি বলতেন জানো তো উনি আমাকে ভীষণ কষ্ট দেয়, আমাদের মধ্যে কোনো রকম শারীরিক কোনো সম্পর্ক নেই, উনি রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে উনি আলাদা রুমে শোন, আমি আলাদা রুমে শুই, ওনার নিত্য নতুন ফুর্তি করবার জন্য অন্য অন্য সম্পর্কে উনি যুক্ত হয়ে পড়েন, এই সমস্ত বলে 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 একটা সিম্প্যাথির জায়গা উনি তৈরি করে ফেলেন। এবং তখন এই যে অল্প বয়সী ছেলেটা সেও মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে, কিন্তু ছেলেটা তো অত্যন্ত ভালো ভদ্র একজন ছেলে ছিল, সে কিন্তু মানে মেয়েটির কষ্টর কথা শুনেও বলা যেতে পারে খানিকটা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং প্রত্যেক দিন দুপুরে যখন আসতো ছেলেটি তার সাথে কিন্তু এই মহিলাটির কিন্তু একটা শারীরিক সম্পর্ক হতো দিনের পর দিন। এইভাবে চলতে চলতে প্রায় বছর দেড়েকের মাথায় একদিন ওই ভদ্রমহিলা বলেন যে শোনো তুমি কাল থেকে কিন্তু আর আসবে না। তেই যখন কথাটি বলে তখন তো ছেলেটি তো অবাক হয়ে যায়, তখন সে বলে কেন, তখন বলে দেখো আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি আর তুমি আর কাল থেকে এই বাড়িতে আসবে না। তখন ছেলেটি বলে কেন তুমি কি ভয় পাচ্ছ, আর ছেলেটি কিন্তু তার আগে সমানে ওকে বলে গেছে যে দেখো আমরা আজ হয়তো কাজটা যেটা করছি সেটা পাপ করছি, কিন্তু একদিন কিন্তু আমি যখন ভালো কিছু করব তখন কিন্তু তোমার স্বামীকে বলে তার সামনে দিয়ে কিন্তু তোমাকে আমি নিয়ে যাব, কারণ তিনি তোমাকে এতটা কষ্ট দেন, তখন কিন্তু তুমি আমায় বিয়ে করবে তো। তখন ওই ভদ্রমহিলার সমানে হ্যাঁ 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 করতো। হ্যাঁ, তা এরপরে যখন এই রকম সময়টা হয় যখন বলে যে তুমি কাল থেকে আর আসবে না, তখন বলে যে কেন তুমি কি ভয় পাচ্ছ যে তুমি প্রেগনেন্ট হয়েছো, তোমাকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি তোমার হাজব্যান্ডকে বলেই কিন্তু আমি তোমাকে নিয়ে চলে যাব, এরকম কথা কিন্তু ছেলেটি মহিলাটিকে জানায়। তখন ভদ্রমহিলা ছেলেটিকে বলে, ছেলেটি তো ওনার থেকে বয়সে অনেকটা ছোট ছিল, ভদ্রমহিলা ছেলেটিকে বলে যে তোমার সাথে যাব মানে তোমার আছেটা কি, তোমার তো ওই তো তোমার কাজ আর ওই তো তোমার অবস্থা, হ্যাঁ তোমার নিজেরই দিন কাটে না, তোমার নুন আনতে পান্তা ফুরায়, আর আমার এরকম রাজৈশ্বর্য, হ্যাঁ এগুলো সব ছেড়ে সিকিউর লাইফ ছেড়ে আমি তোমার সাথে যাব, তুমি কি পাগল।
তখন ছেলেটি বলে, কেন, তুমিই তো বলেছো যে তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক ভালো না। তখন উনি বলে যে কে বলেছে, তখন বলার কথা বলেছি, হ্যাঁ অনেকে অনেক কিছুই বলে, তাই বলে সত্যিই তাই নাকি, সেরকম কিচ্ছু নয়। তখন মানে ছেলেটি বলে, আর এই সন্তান তো আমার। তখন বলছে যে সেই গ্যারান্টি তুমি দিতে পারবে তোমার? তখন বলছে, কেন দিতে পারবো না, তোমার সাথে আমার যে শারীরিক সম্পর্ক হয় বা হয়েছে, তুমি তো বলেছো তোমার হাজবেন্ডের সাথে তোমার সেই সেরকম শারীরিক সম্পর্ক নেই। তখন ভদ্রমহিলা তো ধমকে ওঠে, কে বলেছে, দিনের বেলা তোমার সাথে আমার যে শারীরিক সম্পর্ক হচ্ছে সেটাই কিন্তু সেই একই ঘটনা ঘটছে রাত্রেও, কাজে আমি নিজেও জানি না যে এই সন্তানটি কার আসলে। আর তুমি বেশি বাড়াবাড়ি করবে না, তুমি কাল থেকে আর আসবে না, তোমার মুখও আমি দেখতে চাই না, এটাই আমার শেষ কথা। আর যদি তুমি বাড়াবাড়ি করো, তুমি তো আমার স্বামীকে ভালো মতো চেনো, তার কতটা প্রভাব প্রতিপত্তি সব তুমি জানো, সেক্ষেত্রে তোমার কিন্তু মানে পরিষ্কার কথা 12টা আমরা বাজিয়ে দেব। তখন এবার তো ছেলেটার তো মাথায় আকাশ ভেঙে পড়ে, তাও সে বলতে থাকে যে এই সন্তান তো আমার। আর ভদ্রমহিলা তো ডিনাই করতে থাকে, এটা কার সন্তান আমি নিজেই জানি না, তোমার সাথে দিনে যা হয়েছে রাতে আমার স্বামীর সাথে আমার তাই হয়েছে। তো এই রকমভাবে চলতে চলতে তখন ওই মানে ছেলেটিকে ও তো দূর করেই ভদ্রমহিলা তো তাড়িয়ে দেয়। এবার ওই ছেলেটি একে তো অল্প বয়স, তারপরে তার তো সেইভাবে আর্থিক যে একটা জোর সেটাও তার নেই। ভদ্রলোক মানে ভদ্রমহিলার হাজব্যান্ডকে সে ভালো মতোই চিনত, ফলে তার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতাশালী একজন মানুষ সেটা সে জানে। কিন্তু এবার তিনি কিন্তু এটাও জানতেন যে ওই ভদ্রলোক মানে ওই যে মহিলার যিনি স্বামী তিনি কিন্তু যথেষ্ট একজন ভদ্র মানুষ ছিলেন। কিন্তু কোথাও গিয়ে সেই ছেলেটির মনে হয় যে স্ত্রী তো স্বামীকে সব থেকে বেশি চেনে, হয়তো তিনি এই ব্যাপারটা জানতে পারলে হয়তো সত্যিই আমার সব কিছু শেষ করে দেবে, আমাকে অনেক কিছু করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে, এরকম একটা হয়তো ধারণা তৈরি হয়েছে। ওই জন্য ওই ছেলেটি কিন্তু ছুটে গিয়ে মারোয়ারি ভদ্রলোককে বলেছিল যে আমি শিলিগুড়ির বাস উঠিয়ে দেব। হ্যাঁ, তার ঠিক 2 মাসের মাথায় কিন্তু ছেলেটি চিরতরে কিন্তু কলকাতায় চলে যায়, সে কিন্তু আর কোনো দিনও শিলিগুড়িতে পা রাখেনি। এবারে তো আবার একটু অন্য প্রসঙ্গে আসি। ওই মহিলার যে বড় মেয়ে সে তো ল পড়তে কলকাতায় গেছে, মোটামুটি 2 বছরের মতো সম্পর্ক হয়েছে ছেলেটার সাথে। তা যখন এই ছেলেটা অনেক দিন সম্পর্ক অনেকটা এগিয়েছে, অনেকটা সময় গেছে, তখন ছেলেটি কিন্তু তার বাড়িতে এই মেয়েটির কথা জানায় এবং বাবাকে কিন্তু বলে, বাবা জানো তো তোমার বৌমাকে অবিকল তোমার মতো দেখতে, এবং শুধু তার মুখশ্রী বলে নয়, তার হাত পা চুল সব কিছু তোমার মতো দেখতে। এবারে বারবার করে এই কথা বলে। এবার বাবা বারবার করে ছেলেটা বলে তো বাবাকে এইটা শুনে একদিন ওর বাবা বলে কি, ওকে নিয়ে আসবি তো একদিন, দেখবো, ওকে নিয়ে আসিস দেখবো। তাই শুনে আবার ওই ছেলেটির মাও বলে যে হ্যাঁ ওকে একদিন নিয়ে আসবি, কি বলিস বাবার মতো রাত দিন নিয়ে আসবি। তো ও তো একটা দিন সত্যি সত্যি মেয়েটিকে নিয়ে ছেলেটি নিজের বাড়িতে যায়। 90s-এর সময়কার তো ঘটনা বলছি, সেই সময় কিন্তু সেই ছেলেটি মানে ভদ্রলোকের যাকে এই মেয়েটির মা তাড়িয়ে দিয়েছিল, সেই বইয়ের দোকানে বসা সেই ছেলেটি তখন প্রেসের রমরমা বিজনেস, খুব সুন্দর করে বাড়ি ঘর সব করে ফেলেছে সে। তো যাই হোক, যখন ওই ভদ্রলোকের সামনে এই ভদ্রমহিলার বড় মেয়ে যে ল পড়ছিল কলকাতায় সে গিয়ে দাঁড়ায়, তখন দুজনাকে দেখে অবাক হয়ে যায়, অবাক, এতটাই দুজনের চেহারার মধ্যে সাদৃশ্য। তখন দুজনেই ভাবে যে এমনও মিল হয়। তার মানে বুঝতে পারছেন, ভদ্রলোকের ছেলে তার আমার মেয়ে যদি আমাকে দিনের পর দিন দেখছে, এবার সে যদি রাস্তায় গিয়ে আরেকজনকে দেখে আমার মতো, তাহলে তো সে বুঝতে পারবেই। ওই জন্যই ছেলেটি বারবার বলতো যে পুরো বাবা তোমার মতো দেখতে তোমার বৌমা। যাই হোক, সেদিন তো দুজনকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারপরে টুকটাক কথাবার্তা বলে মেয়েটি তো চলে আসে। এবার মেয়েটির মনে কিন্তু কোনো রকম খটকা তৈরি হয়নি, ভেবেছে মানুষের মতো মানুষ হতেই পারে। কিন্তু ছেলেটির বাবার কিন্তু কোথাও গিয়ে একটা খটকা লাগে।
সে একদিন কি করে, ওই ছেলে যাতে কলেজে না যেতে পারে তাই নিজের একটা কাজ দিয়ে বলে যে এই কাজটা করে আসবি তো। বলে ছেলে তো কলেজ যায় না, ওই জায়গায় কিন্তু ছেলেটির বাবা কিন্তু কলেজে গিয়ে মেয়েটির সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর বলে যে তোমার সাথে খুব জরুরি আমার কিছু কথা আছে, তুমি আমার বাড়িতে না গিয়ে বরং প্রেসে চলে এসো, ওখানেই কথা হবে। বলে প্রেসের নাম্বারটা উনি কিন্তু মেয়েটিকে দিয়ে দেন এবং বলেন যে আমার ছেলে যেন ঘুণাক্ষরেও এই ব্যাপারটা জানতে না পারে। তো মেয়েটির ওই মানে ওই ছেলেটির বাবাকে মেয়েটির খুব ভালো লেগেছিল এবং খুব ভদ্র একজন মানুষ বলে মনে হয়েছিল বলে মেয়েটি কিন্তু দুবার ভাবে না যে যাব প্রেসে, কি ব্যাপার, কেন ডাকছে, না ভেবে সে কিন্তু প্রেসে গিয়ে উপস্থিত হয়। তখন ভদ্রলোক ওকে বলে যে দেখো, তোমার হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু তুমি এটা জেনে রাখো তুমিও কিন্তু আমার সন্তান, আমার ছেলে যেমন আমার সন্তান তেমনি তুমিও কিন্তু আমার সন্তান। এবারে মেয়েটি তো বিস্ময়ে হতবাক হয়ে যায়। হ্যাঁ, তখন ছেলেটির বাবা বলে যে এখন দেখো, আমি তোমাদের যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা আমি কোনোভাবে সম্পর্কটাতে সম্মতি জানাতে পারছি না। কারণ হচ্ছে যে তোমরা দুজনে ভাই বোন, এটা তো সম্মতি জানানো যায় না, কিন্তু তারপরেও যদি তোমরা বিয়ে করো আমি তো সেটা আটকাতে পারবো না, কিন্তু এটা আমি মেনেও নিতে পারবো না, কারণ তোমরা দুজনেই কিন্তু আমার সন্তান। মেয়েটি এই পরিস্থিতিতে পড়ে স্বাভাবিকভাবে ভীষণ মানে ইয়ে হয়, রেগে যায় এবং বলে যে আপনার আর আমার চেহারার মধ্যে অনেকটা সাদৃশ্য রয়েছে বলে আপনি আমার মায়ের দিকে একটা প্রশ্নচিহ্ন লাগিয়ে দিলেন। হ্যাঁ, আপনাকে তো ভদ্র মনে করেছিলাম, আপনার এই ভদ্রতা, আপনি এই ধরনের কথা বলছেন অভদ্রের মতো। বলে মেয়েটি তো প্রচণ্ড রেগে যায়। তখন ভদ্রলোক তো মানে মেয়েটিকে প্রচণ্ড মানে ভাবে বোঝাবার চেষ্টা করে যে তোমাদের বাড়ির, উনি নিজের বাড়ির, ওদের বাড়ির বর্ণনা দেয়, মেয়েটির বাড়ির বর্ণনা দেয়, যেখানে নিজে দোকান করে মানে যে দোকানে উনি বসতেন তার বর্ণনা দেয়, বিভিন্ন খুঁটি নাটির বর্ণনা দেয় এবং কি হয়েছিল প্রথম থেকে সবটুকু ঘটনা কিন্তু মেয়েটির সামনে ভদ্রলোক তুলে ধরেন। তখন মেয়েটি দেখে এভাবে এ তো সব মিলে যাচ্ছে, আর ভদ্রলোক বলেন যে আমার মিথ্যে বলে লাভটা কোথায়, আমার বাড়িতে যদি একজন অ্যাডভোকেট বউ হিসাবে যায় তাহলে আমার বাড়ির তো সম্মান বৃদ্ধি হবে, তাতে তো আমার না করার কোনো জায়গা নেই, কিন্তু আমি না করছি এই কারণে যে দুজনেই তোমরা আমার সন্তান, তাই জন্য। এরপরে তবুও উনি মেয়েটিকে বলেন যে তোমার হয়তো তাও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তাহলে বরং আমি রাজি আছি, তো আমরা একটা কাজ করি, আমরা ডিএনএ টেস্ট করি। তখন মেয়েটি বলে যে ঠিক আছে। মেয়েটিও তখন রাজি হয়ে যায় যে দেখি, মানে স্বাভাবিক একটা শিক্ষিত মেয়ে, তার মনে হয় যে শেষ দেখেনি। তখন মেয়েটিও কিন্তু রাজি হয়ে যায়। কেউ মানে ঘুণাক্ষরেও জানতে পারে না ওই ভদ্রলোক এবং মেয়েটি দুজনে মিলে কিন্তু ডিএনএ টেস্ট করে এবং ডিএনএ টেস্টের রেজাল্ট কিন্তু পজিটিভ আসে। ডিএনএ টেস্টের রেজাল্ট আসার পর মেয়েটি কিন্তু প্রচণ্ড ভেঙে পড়ে। সে ওই ছেলেটিকে আর কি, ভদ্রলোককে বলে যে এই বিয়ে তো আর করা সম্ভব নয়, কিন্তু আমি মানে যার সাথে ওর সম্পর্ক ছিল, মানে ওই ছেলেটি মানে ভদ্রলোকেরই ছেলে, আমি ওকে কি বলবো। হ্যাঁ, তারপরে নিজের মনে মনে ভাবতে থাকে যে এই গ্লানি নিয়ে কি করে আমি বেঁচে থাকবো। একটা ভাই বোনের সম্পর্ক মানে মধ্যে যে সম্পর্ক কখনো হওয়া উচিত না, এদের মধ্যে কিন্তু সেই সম্পর্কটা হয়ে গেছিল। তাই জন্য ডিএনএ টেস্টের রেজাল্ট যেদিনকে বেরোয় এবং পজিটিভ বেরোয়, সেদিন কিন্তু সে ছটপট করতে করতে কলকাতা ছাড়ে এবং অনেকটা রাত হয়ে গিয়েছিল, তবুও কিন্তু সে শিলিগুড়িতে ফিরে যায়, কারণ কলকাতায় সে থাকতে পারেনি। ও সমানে ভাবতে থাকে, নিজের মধ্যেই ওর হতে থাকে যে আমি কি করে ফেললাম, কি হয়ে গেল আমার সাথে।
এইসব করতে করতে শিলিগুড়িতে ফিরে আসে। শিলিগুড়িতে ফিরে আসার পর কিন্তু ও মেনলি ফিরে এসেছিল কিন্তু মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য। দেখুন 4-5 দিন বাদে কিন্তু মেয়েটি সুইসাইড করে, গায়ে আগুন দেয়। কিন্তু এতটা লজ্জার একটা নোংরা কথা সে কিন্তু মাকে বলে উঠতে পারেনি, তাই সে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ডায়েরিতে লিখে গিয়েছিল। দেখুন আমরা যারা ওই সময়কার, হ্যাঁ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদেরও একটা লিমিটেশন ছিল বাবা মাকে কতটা বলতে পারবো বা না পারবো সন্তান হিসাবে। আর বাবা মারও কিন্তু একটা লিমিটেশন ছিল যে সন্তানের সাথে কোন পর্যায়ে গিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমাদের সময় যেমন একটা বাবা আসছে বা বাবা কিছু বলছে, মানে আমার বাবার কথা আমি বলছি, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে একটু কম দেখতাম না যেন বাবাকে। কিন্তু এখন আমরা ছেলে মেয়ের কাছে অনেকটা কিন্তু খোলামেলা অনেক কিছু আমরা বলতে পারি, বা তারাও কিন্তু আমাদের বলতে পারে, যেটা কিন্তু সেই সময় ছিল না। তাই মেয়েটি কিন্তু তার মাকে শত ইচ্ছা থাকলেও কিন্তু শেষমেশ কিচ্ছু বলতে পারেনি, এবং সে সমস্তটা ডায়েরিতে লিখে রেখেছিল। এবং ডায়েরির মধ্যে এটাই লেখা যে ভাই বোনের মধ্যে একটা যে অনৈতিক সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেল, এর জন্য সম্পূর্ণরূপে মা তুমি দায়ী। তুমি আমার বাবাকে ঠকিয়েছো, আমার জন্মদাতাকে তুমি ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো। আর আমাকে তুমি ঠকিয়েছো বলে আজকে আমি না জেনে অজান্তেই কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে আমি ঠকিয়ে ফেললাম। কাজেই আমার প্রচণ্ড বাঁচার ইচ্ছা সত্ত্বেও আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না, কারণ নিজেকে নিজে আমার ঘেন্না হচ্ছে, আমি নিজের দিকে নিজে তাকাতে পারছি না, আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এরপরে সেই মেয়েটি কিন্তু সুইসাইড করে। বড় মেয়েটি ডায়েরিতে লিখে গেছে যে এই কারণেই কিন্তু বাবা আমাকে ভালোবাসতো না তা নয়, ভালোবাসতো, সে তার সমস্ত কর্তব্য করেছে, হ্যাঁ, আমি যা চেয়েছি তাই আমাকে দেওয়া হয়েছে। কিন্তু বোনকে বাবা যেভাবে ভালোবাসতো, বাবা যে বোনের বাবা হয়ে উঠেছিল, বাবা কোনোদিনও আমার বাবা হয়ে উঠতে পারেনি। বাবা কিছু না জেনেও কোথাও গিয়ে হয়তো বাবা আমার সাথে সেই টানটা বাবা অনুভব করেনি, তাই আমাকে বাবা সেই জায়গায় সেইভাবে কিন্তু আমার বাবা হয়ে উঠতে পারেনি। পুরোটা এর জন্য দায়ী কিন্তু তুমি, সেখানে কিন্তু বাবা কিছুই জানতো না। যাই হোক, ওর ছোট বোন তখন এইটা পুরো ব্যাপারটা জেনে তখন ভাবে যে মাকে তো এগুলো ডেকে বলতে হবে। সে সেই মতো কিন্তু মাকে ডেকে পাঠায়, যেটা বড় বোন করতে পারেনি। সে মাকে ডেকে পাঠিয়ে সমস্ত ব্যাপারটা কিন্তু বলে। তখন কিন্তু মা টোটাল ডিনাই করে। যখন ডিনাই করে তখন কিন্তু ডিএনএ টেস্টের সেই রিপোর্ট সব কিছু কিন্তু সে মাকে দেখায়, ডায়েরি মাকে দেখায়, সব দেখিয়ে বলে যে ওরা দিদি কিন্তু কোনো রকম মানে সব কিছু এই যে ডিএনএ টেস্ট ফের সব কিছু করিয়ে তারপর কিন্তু একটা সিদ্ধান্তে এসছে। হ্যাঁ, ও কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেয়নি। তুমি এত নীচ মা, তুমি এত নীচ, সারাটা জীবন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছো, আমাদের দিকে তুমি লক্ষ্য রাখনি। আমরা পিসির কাছে মানুষ, আর সব সময় তোমাকে ঘিরে সব কিছু চলেছে, কিন্তু তুমি কোনোভাবে সেভাবে তুমি আমাদের খেয়াল করনি, লক্ষ্য রাখনি সব কিছু। কিন্তু তুমি যে মানুষটা, আমার বাবা, সে আমাদের সবার জন্য তার নিত্য যে কর্তব্য সেটার সমস্তটুকু করে চলেছে, হ্যাঁ, তারপরে তার পয়সায় ফুর্তি করে ঘুরে বেরিয়ে আজকে তুমি আমার বাবাকে এইভাবে ঠকালে। যখন এই কথাটা বলে তখন এই মহিলা বলে, ভদ্রমহিলা আমি বলতে পারছি না, এই মহিলা বলে যে তুই এই কথাটা বাবাকে বলিস না, বাবাকে জানাস না। তখন ছোট মেয়ে বলে এটা কিন্তু সম্ভব নয়। ছোট মেয়েটি তখন নিজের বাবাকে সবটুকু ঘটনা বলে, এবং ডিএনএ রিপোর্ট, ডায়েরি সব কিছু কিন্তু সে দেখায়। সে বলে মা সজ্ঞানে এই পাপটা করেছে বাবা, হ্যাঁ, এখন তুমি কি ডিসিশন নেবে, তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ওপর। হ্যাঁ, আর দিদি যদি আজকে কিছু লিখে না যেত
তাহলে আমরা কিন্তু কিচ্ছুটি জানতে পারতাম না, কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারতাম না। মায়ের প্রতি আমার কোনো রকম কোনো সহানুভূতি নেই। তুমি যা মনে করবে, যা ডিসিশন নেবে, সেই মতো সব কিছু হবে। এই কথা শোনার পর ওই ভদ্রলোক প্রচণ্ড ভেঙে পড়েছিলেন, প্রচণ্ডভাবে, কারণ তিনি একজন সত্যিকারের ভদ্র মানুষ ছিলেন। তিনি বলেছেন যে আমি চেয়েছি আমার স্ত্রী সবসময় সুখে থাকুক, আনন্দে থাকুক, সে আমার ঘরের লক্ষ্মী, তাকে আমি কতটা ভালোভাবে রাখতে পারবো এই আমি সবসময় চেষ্টা করে গেছি, কিন্তু তুমি আমার পিঠ পিছে এই রকম ঘটনা ঘটিয়েছো। তুমি এই ঘটনাটা, এই যে কাণ্ডটা ঘটিয়েছ, এরকম এটা জানা গেল ও ডায়েরি লিখেছিল বলে, কিন্তু এরকম আর কত কত তুমি কাণ্ড ঘটিয়েছ। তখন ওই মহিলা বলে যে না না, আমি আর কোথাও কিছু করিনি, এই একটা ঘটনা ঘটে গেছে, আর যদি আমি অন্য কোথাও কিছু করতাম তাহলে শিলিগুড়ি শহরে একটা কানাঘুষো তো সবাই করতো, সবাই সেটা জানতে পারতো, আমি কিন্তু আর কিছু করিনি। তখন ভদ্রলোক বলেন যে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো না, কারণ এই বয়সে এসে যতটুকু আমার মান সম্মান যা কিছু তৈরি হয়েছে, এখন যদি আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিই সেইটুকু তো আমার ধূলিসাৎ হয়ে যাবে, সবাই জানবে এই ভদ্রলোকের স্ত্রী এই কাণ্ড ঘটিয়েছে, সেটা আমি করব না। তবে আজ থেকে তোমার আমার মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। তুমি টাকা ভালোবাসো তো, তোমাকে আমি টাকা দিয়ে ভরিয়ে দেব, থাকো তুমি তোমার নিজের লাইফ নিয়ে, তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক থাকবে না। এক বাড়িতে থেকেও আমরা দুজনে দুটো দ্বীপের মতো বসবাস করব। তো যাই হোক, এই ঘটনার পর থেকে কিন্তু সেই ভদ্রমহিলা কিন্তু বাড়ি থেকে আর বেরোন না। ভদ্রলোক যতক্ষণ থাকেন নিজেকে একটা ঘরের মধ্যে উনি বন্দি করে রাখেন, এবং এইভাবেই কিন্তু ওনারা রয়েছেন, মানে এখনো অবধি রয়েছেন। আর আজ পর্যন্ত কিন্তু এইভাবেই কিন্তু উনি জীবন কাটাচ্ছেন। এবারে সেই ছোট মেয়েটি কিন্তু বাবাকে বলে যে বাবা, সব কিছু এই ঘটনা হয়ে যাওয়া, মানে জানাজানি হয়ে যাওয়ার পর, যে বাবা, দিদির আত্মা তো মুক্তি পাচ্ছে না বাবা। হ্যাঁ, ওই মন্দিরের যে পুরোহিত মশাই যেভাবে বলেছিল, ওই যে 12 জন পূর্বপুরুষ বা 14 জন পূর্বপুরুষ, সঠিক আমি জানি না, তাদের নাম নিয়ে নিয়ে ওইভাবে আর কি ওখানে কিছু ক্রিয়াকর্ম করবার জন্য গয়াতে, সেটা তো এরা করে এসছিল, তারপরেও তো সেই মেয়েটি ঘুরে ফিরে বেড়াচ্ছিল, কারণ মেয়েটির তো পূর্বপুরুষেরা নয়। তা বলে যে তুমি যদি একটু যাও গিয়ে ওই ভদ্রলোকের সাথে, ভদ্রলোককে তো আমরা চিনি না বাবা, তার বাড়ি কোথায় আমরা জানি না, তবুও তুমি আমি মিলে যদি খোঁজ করে যদি গিয়ে বলি যে দিদির অন্তত আত্মার শান্তির জন্য উনি যদি একটা শ্রাদ্ধানুষ্ঠান এরকম কিছু করেন, তখন ও বাবা বলে একদম না, আমি কোনোভাবে ওর সম্মুখীন হতে চাইছি না। তোমার মার দোষ আছে ঠিক কথা, কিন্তু আমি তো ওকে ছোট ভাইয়ের মতো ভাবতাম, আমার বাড়িতে সে থাকতো, সে খেত, আমি একটা দিনের জন্য তাকে ভালোবাসা ছাড়া সে অন্য কিছু আমার থেকে পায়নি, তাহলে সে আমাকে ব্যাপারটি কেন জানায়নি? হ্যাঁ, তোমার মা যদি ভুল করে থাকে তাহলে একটু হলেও তারও ভুল রয়েছে না? কাজেই আমি কিছুতেই আমি ওর সামনে যাব না। তোমার যদি মনে হয় যে তোমার সে দিদি, তোমার দিদির প্রতি কোনোদিনও আমার ভালোবাসার অভাব ছিল না, হয়তো আমার টান কম ছিল, কিন্তু ভালোবাসা বাস্তব আমি তাকে, আমি কোনোদিনও তার কোনো চাওয়াতে আমি না করিনি, আজও আমি না করব না। তোমার সে দিদি, তুমি যদি মনে করো ওখানে যোগাযোগ করবে, তাহলে তুমি করতেই পারো, গিয়ে তারপরে তুমি কথা বলে সেগুলো করাতে পারো। তা ছোট মেয়েটি কিন্তু, যেহেতু ওরকম উপদ্রব বাড়িতে হচ্ছে, ছোট মেয়েটি কিন্তু যেহেতু কোনো ফোন নাম্বার নেই, কিচ্ছু নেই, একমাত্র যেটা জানতো দিদির সেই বয়ফ্রেন্ডের নামটা, তো সেই নামটা আর কলেজের ঠিকানা অ্যাড্রেসটা জানতো। আর তারপরে তো বহু বছর কেটে গেছে না, যখন এই ছোট মেয়েটি আবার মানে চিন্তাভাবনা করেছে যে ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করবে, তখন সে ওই কলেজে গিয়ে উপস্থিত হয় এবং খুঁজে খুঁজে সেই ছাত্রকে বার করে, যেহেতু দিদির থেকে কিন্তু এই ছেলেটি, যে ছেলেটি কথা মানে দিদির সাথে যার রিলেশন হয়েছিল, ছেলেটি কিন্তু বছর 5 ছোট ছিল,
আর সেটা কিন্তু বাড়ির লোকজন, আজকাল তো এটা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে হাজব্যান্ড ওয়াইফের থেকে ছোট হয়, তা এই ব্যাপারটা তো এই সময় আমরা খুব লক্ষ্য করি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে বড় মেয়েটি, সে কিন্তু যাকে ভালোবেসেছিল সে কিন্তু 5 বছরের ছোট ছিল। কারণ ওই ঘটনার পর ভদ্রলোক শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন, সেখানে নিজের পায়ে দাঁড়ান, তারপরে তো তার সন্তান হয়, বিয়ে থা করেন, ফলে এত বছরের ছোট ছিল। কিন্তু তবুও কিন্তু ভদ্রলোক আর তার স্ত্রী এতটাই মহৎ ছিলেন বা বড় মনের, উদার মনের ছিলেন, তারা কিন্তু ছেলের পছন্দকে সম্মান জানিয়েছিলেন। তারপরে তো এরকম ঘটনা ঘটে গেল, তখন তার বিয়ে সম্ভব নয়। তখন ওই ছেলেটির সাথে মেয়েটি যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর বলে, ছেলেটিকে বলে, আর ছেলেটি বলে যে ওর কি ব্যাপার, কি হলো, কি বৃত্তান্ত। তখন মেয়েটি কিন্তু খবরটি দেয় যে ও এখান থেকে যাওয়ার 4-5 দিন বাদে কিন্তু সুইসাইড করে ফেলে। ছেলেটার তো মাথায় বাজ ভাঙার মতো অবস্থা হয় যে কেন, কি হয়েছিল, আমার সাথে তো কিচ্ছু হয়নি। বললো না না, আপনার সাথে কিছু হয়নি, বা আপনি ভাববেন না আপনাকে ছাড়া অন্য কোনো দিদির আমার সম্পর্ক হয়েছিল, তাও না, পারিবারিক কিছু সমস্যার কারণে দিদি এই সিদ্ধান্ত নেয়, দিদি সুইসাইড করেছে। এইবারে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে ছেলেটি, এই মেয়েটি কিন্তু কায়দা করে ওর বাবার নাম এবং প্রেসের অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নেয়, কোনো ছলে বলে কৌশলে কোনোভাবে নিয়ে নেয়। তারপরে কিন্তু মেয়েটি গিয়ে প্রেসে কিন্তু যোগাযোগ করে ওর বাবার সাথে, এবং যোগাযোগ করে ওই দিদির মৃত্যুর খবর সবটুকু দেয়। এবং ভদ্রলোক পুরো, যেহেতু নিজের সন্তান, হাউ হাউ করে কিন্তু কেঁদে ফেলেন। হ্যাঁ, কেঁদে ফেলেন। এবং উনি দেখুন, উনি কিন্তু প্রথম থেকে বলেছিলেন এটা আমার সন্তান। তো যাই হোক, কেঁদে ফেলেন। এবং তখন কিন্তু ওই ছোট মেয়েটি বলে যে দিদির তো আমার দিদির আত্মা শান্তি হচ্ছে না, ও তো যেখানে সেখানে ওকে দেখা যাচ্ছে, আপনি যদি দয়া করে একটুখানি গয়াতে গিয়ে পিণ্ডদান করে দেন। আর আমাদের পারিবারিক পুরোহিত, মানে পুরোহিত মশাই এরকম বলেছেন। তখন বলেছে হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের আত্মার ইয়ের জন্য আমি নিশ্চয়ই যাব, গয়াতে গিয়ে আমি পিণ্ডদান করব, কিন্তু মা দেখো তার জন্য তো একটা ছবি প্রয়োজন হয়, তা তুমি একটা কাজ করবে, প্রেসের ঠিকানায়, তখন তো অত ফোনের অত ইয়ে ছিল না, প্রেসের ঠিকানাতে তুমি কিন্তু ওর একটা ফটো পাঠিয়ে দিও, তাহলে আমি ইয়ে করব, আমি গিয়ে কাজ করব এবং তোমাকে জানাবো যে আমি কাজটা করে দিলাম। তারপরে তো যাই হোক, প্রেসের ঠিকানায় তো মেয়েটি শিলিগুড়ি ফিরে গিয়েই ফটো পাঠিয়ে দেয় এবং প্রেসের ঠিকানাতে। আর তারপরে তো উনি গয়াতে গিয়ে পিণ্ডদান করে সেটি আবার এই বোনটিকে জানিয়েও দেয়, মানে ছোট মেয়েটিকে জানিয়েও দেয়, এবং বলেন যে তুমি একটু আমায় জানিও যে আর তোমরা কোনো কিছু ওর উপস্থিতি বুঝতে পারছো কিনা। তারপরে প্রায় মাস দেড়েক কেটে যাওয়ার পর ছোট বোনটি ওনাকে জানায় যে আমরা আর ওর কিন্তু কোনো রকম উপস্থিতি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আজও সেই ভদ্রলোক ভদ্রমহিলা বেঁচে রয়েছেন, তাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তারা ওইভাবে কিন্তু রয়েছেন। এবং ভদ্রমহিলা নিজেকে পুরো, বললামই তো, বন্দি দশার মতো করে নিজেকে রাখেন। আর ভদ্রলোকও রয়েছেন, কিন্তু ওনাদের মধ্যে আর সম্পর্ক ঠিকঠাক হয়নি। আর এই যে ছোট মেয়েটির অনেক দিন বিয়ে হয়ে গেছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে। তো এই ছিল আজকের ঘটনা। দেখুন, যেটা বলবার সেটা হচ্ছে যে এই ঘটনাটা আমাকে খুব অবাক করেছে, এবং সত্যি কথা বলতে না, ঘটনাটা বলতে না আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। কেন বলুন তো? কারণ আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আমাদের মায়েদেরও না ডেফিনেশন বদলাচ্ছে, বুঝতে পারলেন, সংজ্ঞা বদলে যাচ্ছে, যে আমাদেরও বোধহয় অনেক কিছু ভুলচুক হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের সন্তানেরা, তাদের মধ্যেও সেই ছাপ প্রতিফলিত হচ্ছে। কাজেই মানুষের জীবনের একটা ভুল কত বড় যে সেটা একটা শিক্ষা দিয়ে যায়। একটা পরিবার পুরো তছনছ হয়ে গেল, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো থাকলো না, একটা মেয়ে এইভাবে চলে গেল। হ্যাঁ, আর ভদ্রমহিলা, আমি বুঝতে পারি না কেমন মা, যে তখনও কিন্তু ডিনাই করছে যে আমি এসব কিছু করিনি। হ্যাঁ, তার তো এই বাচ্চাটি প্রসব করতে তার তো একটু হলেও কষ্ট হয়েছিল, কি করে একটা মা এরকম পারতে পারে? তা ঘটনাটি আমার কাছে ভীষণভাবে অদ্ভুত লেগেছে।
তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমি বুঝতে পারি আমি যখনই না কোনো ঘটনাকে ভাঙি তখনই কিন্তু ভিউটা কমে যায়। হ্যাঁ, তা আজকে তো ঘটনাটা আমি ভেঙেছি দুটো পর্বে, এটা আজকে অন্তিম পর্ব বললাম। আপনারা যারা শোনেননি তাদেরকে বলা যে এই রকম অদ্ভুত ঘটনাও যে আমাদের সমাজে ঘটে, বা এটা থেকে একটা বিরাট বড় শিক্ষাও আমাদের পাওয়ার আছে। আজকে যে সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা, তারাই তো ভবিষ্যতে বাবা মা, হ্যাঁ, কারোর না কারোর বাবা মা। কাজে এখান থেকে একটা আমাদের লেসনও হলো, এটাই বলতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর কমেন্ট করলে সুস্মিতাও খুব খুশি হবে বা আমিও খুব খুশি হব। এগুলো হচ্ছে বলছি তো, সিন্ধু সেচে মুক্ত আনা, সেই রকমভাবে এক একটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয়। আর আপনারা যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়েছেন, আমার নতুন পুরনো সমস্ত আত্মার আত্মীয়জনেদের উদ্দেশ্যে বলা, যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক দিনের মতো বলছি, একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন, আপনজনদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাতে আমাদের পরিবারটা একটু বড় হবে। আর আপনাদের সংগ্রহে বা আপনাদের নিজের জীবনে ঘটা যদি কোনো ঘটনা থাকে, তাহলে সবার সাথে শেয়ার করতে মন করলে আমাকে একটু নক করবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমায় শুনলেন, যদিও ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া ভিডিও, যে কোনো ভিডিও নোটিফিকেশন চটজলদি পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার।